মালতী, এই উঠোনের পাতাকেই পরিষ্কার করবে আজকে? কাল আমি ছেড়েছি, তার আগের দিনও আমি। তুই কি এই বাড়িতে মেহমান হয়ে এসেছিস নাকি? কোনো কাজ করবি না? সারাদিন রান্নাঘরে বসে থাকিস, উঠোনের দিকে তাকাস না কেন? হ্যাঁ ফাগুনি দিদি, তুমি তো জানো আমি ভোর থেকে রান্না করছি। তোমাদের দুজনের খাবার, রান্নাবাড়ির কাজ সব আমি করি। উঠোন ঝাড় দেওয়াটা কি শুধু আমার কাজ? তুমি তো সারাদিন পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াও। একটু উঠোন পরিষ্কার করে দিলে এমন কি কষ্টটা হতো তোমার? গল্প করি? আমি গল্প করি? শোন মালতী, এই বাড়িতে আমি আগে এসেছি, আমি বড় বউ। তোকে তো পরে এনেছে, তুই ছোট বউ। ঘরের কাজ তোকেই করতে হবে, এটাই নিয়ম। নিয়ম তুমি বানিয়েছো, আমি মানি না। আমাদের স্বামী বাড়িতে নেই, কেউ দেখার নেই, তাই তুমি আমার ওপর সব চাপিয়ে দাও। এটা ঠিক না দিদি, তোমার একটু বিবেচনা করার দরকার। বিবেচনা? তোর মুখে বিবেচনার কথা শুনলে না আমার গা জ্বলে যায়। উঠোনটা ঝাড়ু দে, না হলে পাতা জমে জমে এই উঠোনটা একেবারে অপরিষ্কার হয়ে যাবে। তখন একেবারে জঙ্গলের মতো লাগবে, দেখতে ভালো হবে তো? তাহলে এসো, আমরা দুজনে মিলে কাজ করি। আমি একা কেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে যাব? ঘরটা আমার একার না, আমাদের দুজনে, সেটাও মনে রাখতে হবে। ফাগুনি দিদি, তোমার কপাল দেখে আমি অবাক হয়ে যাই। আজকেও তো শুনলাম তোমার ঘর থেকে ঝগড়া শব্দ ভেসে আসছিল। ও কি তোমাকে ছোট বউ বানাবে নাকি বাড়ি? কুসুম, তুই আমার কপালের দুর্দশাটা দেখ তো। ও উঠোন ঝাড়ু দেবে না, রান্নাও করবে না। রান্নাটা তো আমাদের মেয়ে মানুষের কাজ। আমি বাড়ির বড় বউ, আমার কথা কিছুতেই কান দেবে না। ফাগুনি দিদি, আমি তো আগেই বলেছিলাম ছোট বউ এলে বড় বউয়ের কষ্ট শুরু হয়। মালতী বড় চালাক, ধীরে ধীরে পুরো সংসারটা নিজের করে নেবে। তুমি সাবধান না হলে একদিন তোমার কোনো জায়গা থাকবে না এই বাড়িতে। কোনদিন না তোমাকে এই বাড়ি থেকে একেবারে তাড়িয়ে দেয়। সে কি, মালতী আমাকে সরিয়ে দেবে? আমি ফাগুনি, এ বাড়ির বড় বউ, আমাকে সরানোর ক্ষমতা ওর আছে? ক্ষমতা তো ছোট বউদের বেশি হয় গো দিদি। স্বামী ফিরলে দেখে নিও, মালতীরই কথা শুনবে, তোমার কথা শুনবে না। আমি তো বলি তুমি আগে থাকতেই খুব কড়া হয়ে যাও, না হলে পরে কিন্তু অনেক পস্তাতে হবে, বলে দিলাম। তুই ঠিকই বলেছিস কুসুম, আমি কড়া হব। মালতীকে বুঝিয়ে দেব কে বড় আর কে ছোট। এইভাবে মুখের উপরে তর্ককে আমি আর করতে দেব না ওকে। ধনু ভাই, একটা কথা জিজ্ঞেস করি? গ্রামের এই নালাটা দেখেছো, পুরো বন্ধ হয়ে গেছে। বর্ষা এলে জল বেরোবে না, বন্যা হবে। জমিদার বাবু তো খাল খনন করবেন বলেছিলেন, টাকাও নিয়েছিলেন সরকারের থেকে। কোথায় গেল সেই টাকা? এই মালতী বৌদি, এই কথা বলবো ভেবেছিলাম অনেক দিন ধরে, কিন্তু জমিদার বাবুর কথা খুলে বলা বিপজ্জনক। তবু বলছি, সেই টাকা জমিদার বাবু আত্মসাৎ করেছেন। খাল খননের নামে একটা পয়সাও খরচ হয়নি, সব নিজের পকেটে ভরেছেন। নালা বন্ধ, পুরনো খাল ভরাট হয়ে গেছে। বর্ষা এলে গ্রামে বন্যা হবে, কেউ আটকাতে পারবে না বৌদি। ধনু ভাই, এটা তো সর্বনাশ গো, পুরো গ্রাম যে ডুবে যাবে। জমিদার বাবুকে কেউ কিছু বলে না? কে বলবে বৌদি? জমিদারের ক্ষমতা, টাকা, সবাই ভয় পায়। আমি তার সাকরেত, কিন্তু বিবেক বলে তো একটা জিনিস আছে আমার। যতই হোক আমাকে নিজের উপার্জন নিজে করতে হয়। আমি সবকিছু দেখেও চুপ করে থাকি, আমার নিজের লজ্জা হয়। জানি না এই চক্রান্ত থেকে গ্রামবাসীরা কবে রক্ষা পাবে। একদিন মুখ খুলতেই হবে ধনু ভাই। এই গ্রামের মানুষ বিপদে পড়লে তখন কে রক্ষা করবে আপনাদের? আমিও সেটাই ভাবছি। কপালে আমাদের দুর্গতি আছে, নিশ্চয়ই নিশ্চয়ই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। জানি না বাবা, জমিদার বাবুর মতিগতি ফিরলে বাঁচি, না হলে কপালে সত্যি আমাদের দুঃখ। ভালো লাগে না। মালতী, আকাশটা দেখেছিস? কালো মেঘ জমেছে, ঝড় আসবে মনে হচ্ছে। আমার কাপড়গুলো বাইরে শুকোতে দিয়েছি, আগে ওগুলো তুলে নে। তোর কাপড় পরে তুলবি। কেন? আমার কাপড় পরে তুলবো কেন? আমারগুলোও বাইরে আছে, দুজনেরটাই তো একসাথে তোলা যায়। তোর কাপড়ও তুই তুলবি, আমার কাপড়ও তুই তুলবি, সবই তুই করবি। তুই এবারে ছোট বউ, অতএব তোর কাজটা আমাদের তুলনায় অনেকটা বেশি। আমার মুখোমুখি বেশি কথা না বললে নিজের কাজ নিজে কর। দিদি, ঝড় আসছে, এখন ঝগড়ার সময় নয়। বাইরে জিনিসপত্র সরাতে হবে, উনুনে কাঠ ভিজে যাবে, ধানের বস্তা ঢাকতে হবে। তুমি কি বুঝতে পারছো না বড় বিপদ আসছে? বিপদ প্রতি বছর আসে আবার চলে যায়, এতে এত ভয় পাওয়ার কি আছে? কাপড় তো লাগে, তারপর বাকিগুলোর ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, দুজনে মিলে সব তুলি, পরে ঝগড়া করব, এখন কাজ আগে। ধনু, তোর জমিদার বাবুকে বল, এবার যদি বন্যা আসে গাঁয়ের লোক তাকে ছাড়বে না। এই নালা বন্ধ, খাল ভরাট হয়ে যাচ্ছে অল্প বৃষ্টিতেই। জল কোথায় যাবে? আমাদের বাড়ির ফসল ডুবে সব নষ্ট হয়ে যাবে। এইসব হলে কি হবে?
ভাগ্নি বৌদি, আমি জানি জমিদার বাবুকে কতবার বলেছি, তিনি শোনেন না। বলেন তার টাকা, তিনি যা খুশি তাই করতে পারেন। এখন জমিদার বাবুকে কে কি বলতে যাবে? বেশি বলতে গেলে তিনি গ্রাম ছাড়া করে দেবেন। নিজে তো গ্রামের টাকা সব মেরে খেয়ে বসে আছে, আমাদের যদি বিপদে ফেলেন এই সময়, তাহলে কোথায় যাবো বলে দেখিনি? বেড়ান্ডা যাবো? দায় তো ওরই। গায়ের মানুষ না খেয়ে মরবে আর জমিদার পাকা বাড়িতে বসে থাকবে, এটা মেনে নেওয়া যায় না ধনু। বৌদি, আমি কি করবো বলো? চাকরি ছাড়বো, পেটে ভাত জুটবে না। কিন্তু একটা কথা বলি, বিপদ এলে আমি গায়ের মানুষের পাশে দাঁড়াবো, সেটা আমার কথা। জমিদারের চাকরি করি, কিন্তু গায়ের মানুষের বিরুদ্ধে যাব না। এটুকু ভরসা রাখলাম ধনু। বৃষ্টি আরো বাড়ছে দেখছি, বাড়ি যাই। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখন আমাদের কপাল চাপড়ানোর সময় আসছে, শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মালতী, ভয় লাগছে রে। নিচে দেখি সব ডুবে গেছে, বাড়ির উঠান আর বাড়ির মধ্যে সব জল প্রবেশ করে গেছে। আমাদের কি হবে বলতো? আমাদের স্বামী বাড়িতে নেই, এখন কে বাঁচাবে আমাদের? দিদি, ভয় পেও না, আমরা দুজনে আছি, একে অপরকে ধরে থাকবো। চাল শক্ত আছে, এখনই ভাঙবে না। সকাল হলে কেউ না কেউ আসবে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। মালতী, আমি তোর সাথে এত ঝগড়া করেছি, এত কথা বলেছি, আজ এই বিপদে তুই আমার পাশে আছিস। আমি কি ভুল করছি তোর সাথে? দিদি, এখন সেসব কথা থাক। ঝগড়া করেছি তো করেছি, এখন বাঁচাটাই আগে। দেখো, পূর্ব দিক থেকে একটু আলো দেখা যাচ্ছে, ওটা কি কারণ নৌকার আলো? মালতী, আমরা যদি বেঁচে ফিরি আর কখনো ঝগড়া করবো না তোর সাথে, কথা দিচ্ছি। বেঁচে ফিরবো দিদি, নিশ্চয়ই ফিরবো। একে অপরকে ধরে থাকো, ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে, তুমি কোনো চিন্তা করো না। এখন দেখা যাক ওপরওয়ালা কখন আমাদেরকে এখান থেকে উদ্ধার করে। ধনু, ধনু, এদিকে, আমরা এখানে, বাঁচাও ধনু, তাড়াতাড়ি। বৌদি, বৌদি আসছি, নৌকা ভেড়াচ্ছি, লাভ দিও না। আরে আস্তে আস্তে নামো। মালতী বৌদি কোথায়? মালতী পেছনে আছে, ওকেও তোলো। ধনু, একটু খাবার আছে তোর কাছে? কাল রাত থেকে কিচ্ছু খাইনি, পেটে একেবারে আগুন জ্বলছে, খুব কষ্ট হচ্ছে রে। বৌদি, খাবার নেই এই মুহূর্তে, কিন্তু আমি একটা ব্যবস্থা করব। গায়ের উঁচু মাচানে তোমাদের নিয়ে যাব, সেখানে শুকনো জায়গা আছে। তারপর কিছু চাল মশলা জোগাড় করে আনবো। জমিদার বাবুর গুদামে চাল আছে, সেখান থেকে চাল বের করে আনবো। জমিদার বাবুর গুদাম? তাহলে তো আমাদেরকে চুরি করতে হবে ধনু। চুরি করাটা কি ঠিক হবে? চুরি? জমিদার বাবু গায়ের মানুষের টাকা চুরি করছেন, আমি গায়ের মানুষের জন্য চাল আনবো। এটাকে চুরি বলবেন না বৌদি, এটা ন্যায় বিচার মাত্র। ওনার জন্যই আমরা এখন বিপদে পড়ছি। আরে এখন এই বিপদ থেকে আমাদের যা হোক করে উদ্ধার হতেই হবে। মালতী বৌদি, এই নিন, জমিদার বাবুর গুদাম থেকে কিছু চাল এনেছি, একটু মশলা আর তেলও পেয়েছি। গুদামে কেউ ছিল না, বন্যার সব লোক পালিয়েছে। রান্না করতে পারবেন তো? ধনু ভাই, তুমি আমাদের জীবন বাঁচালে গো। এই চাল দিয়ে আমি রান্না করব, শুধু আমাদের জন্য নয়, এই আশ্রয়ে যারা আছে তাদের সবাইকে খাওয়াবো। এত এত মানুষ না খেয়ে আছে, ছোট ছোট বাচ্চারা কাঁদছে খিদে। বৌদি, আপনি সত্যিই ভালো মানুষ, নিজে না খেয়ে অন্যের কথা ভাবছেন। আমি আরো কিছু আনবার চেষ্টা করব, জমিদার বাবুর বাগান থেকে কিছু সবজি পাওয়া যেতে পারে। ধনু ভাই, তোমাকে ওপরওয়ালা আশীর্বাদ করুন। তুমি জমিদার বাবু চাকরি করো, কিন্তু গায়ের মানুষের জন্য নিজের প্রাণ বাজি রাখছো। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলবেন না বৌদি, এই গায়ের মানুষই আমার পরিবার। যান, রান্না করুন, সবাই অপেক্ষা করছে। মালতী, পোলাও রাঁধবো চল। ধনু আমাদের প্রয়োজনীয় সামগ্রী সমস্ত কিছু আমাদের কাছে দিয়ে গেছে। এখন এই দিয়ে আমাদের পোলাও রান্না করে গ্রামের মানুষদের খাওয়াতে হবে, যাতে করে যারা না খেয়ে আছে তারা ঠিকঠাক করে খেতে পারে। দিদি, পোলাওয়ে তেল কম দিলে শুকনো হয়ে যাবে, একটু বেশি দিতে হয়, না হলে ভাত শক্ত হয়ে লেগে যাবে। আমি রান্না জানি দিদি, তুমি আমাকে করতে দাও। আমি জানি রে তুই রান্না জানিস, কিন্তু এখন এই বন্যার জন্য যত জিনিস অল্প অল্প দিবি ততই ভালো, ততই আমরা বেশি দিন খেতে পারবো, বেশি দিন ঠিক করে থাকতে পারবো। আচ্ছা দিদি, আমি তোমার সিদ্ধান্তের ওপরে যাব না, তুমি আমার থেকে বড়, তোমার কথা আমার শোনা উচিত। তবে দিদি কিছু মনে করো না, তোমার রান্নায় কিন্তু একটু নুন বেশি হয়ে যায়। কি বললি? আমার রান্নায় নুন বেশি? তোর রান্নায় মরিচের ঝাল এত বেশি যে খেলে জিভ পুড়ে যায়। দিদি থামো, এখন ঝগড়ার সময় নয়, বাইরে এত এত মানুষ অপেক্ষা করছে, তাদের খাওয়াতে হবে। আরে না রে না, মজা করছি। তুইও যেমন আমার সাথে মজা করলি, আমিও মজা করলাম। নে, এখন তাড়াতাড়ি রান্না বান্না শেষ কর, তাড়াতাড়ি গিয়ে আমাদের খাবার ধনুর মাধ্যমে বাইরে পাঠাতে হবে, গ্রামের মানুষরা অপেক্ষা করছে।
মালতী, দেখেছিস সবাই কেমন খুশি হয়ে খাচ্ছে? ছোট্ট রতন বাচ্চাটা কাল না খেয়ে ছিল, দেখ কেমন মুঠো মুঠো খাচ্ছে। আমার চোখে জল এসে যাচ্ছে রে। দিদি, এই প্রথমবার আমরা দুজনে ঝগড়া না করে কোনো কিছু একসাথে করলাম। আর দেখো কত মানুষ আমাদের রান্না খেয়ে আজকে ভরা পেটে ঘুমাবে। আমার যে কি ভালো লাগছে, এই অনুভূতিটা যেন আমি সারা জীবন চেয়েছিলাম। মালতী, আমি মানছি তোর রান্না আমার চেয়ে অনেক ভালো। পোলাওটা তুই রেঁধেছিস, আমি শুধু হাত লাগিয়েছি, কিন্তু কাজটা আমরা একসাথে করেছি, সেটাই আসল কথা। দিদি, তুমি ছাড়া আমি একা পারতাম না গো। রান্নাটা বড় কথা নয়, তুমি যে একটা সিদ্ধান্ত নিয়েছো গ্রামের মানুষদের খাওয়ানোর জন্য এই বন্যার সময়, এটাই বড় কথা। সতীনের সাথে একসাথে রান্না করে মানুষ খাওয়ানো, এটা কেউ বিশ্বাস করবেই না রে। তা যা বলেছো গো দিদি, কিন্তু লোকের কথা এখন কি আসে যায়? আমরা ভালো কাজটা করতে পারলে আমাদেরই ভালো, আমরাও শান্তিতে থাকতে পারবো। ঠিক বলেছিস, ওপরওয়ালা সব দেখছেন, তিনি আমাদের সাহায্য করবেন এক সময়। আমার বিশ্বাস তিনি সবকিছু ঠিক করে দেবেন। শুনেছি এখানে পোলাও রান্না হয়েছে। আমি ক্ষুধার্ত, একটু খাবার দাও মা। বন্যায় আমার বাড়িতেও সমস্যা হয়েছে, রান্নার লোকটা পালিয়ে গেছে, আমি বড় অসহায় হয়ে তোমাদের কাছে এসেছি। জমিদার বাবু, আপনি খাবার চাইতে এসেছেন আমাদের কাছে? আজকে আপনার জন্য গ্রামের মানুষেরা অসুস্থ হয়ে আছে, বাচ্চারা বুড়োরা সবাই না খেতে পেরে আছে। সব আপনার দোষে। আপনি কিছুই করলেন না, খাল খনন করলেন না, নালা পরিষ্কার করলেন না, সরকারি সমস্ত টাকা নিজের পকেটে ভরলেন। এই বন্যার দায় আপনার জমিদার বাবু, শুধুমাত্র আপনার। মেয়ে, তুমি কে আমাকে এভাবে কথা বলবার? আমি গ্রামের জমিদার, আমার সাথে এমন ব্যবহার করবার সাহস তুমি কোথায় পেলে? জমিদার বলে কি আপনি মানুষের মাথা কিনে রেখেছেন নাকি? আমাদের কাছে খাবার আছে, কিন্তু সেই খাবার থেকে এক কণা খাবার আপনাকে দেব না যতক্ষণ না আপনি গ্রামের মানুষের কাছে আপনার কাজের জন্য ক্ষমা চাইছেন। তুমি তুমি আমাকে ভাব দেবে না? জানো আমি কে? তোমাদের এক্ষুনি আমি সর্বনাশ করে দিতে পারি মনে করলে। জানি, যান এখান থেকে। গাঁয়ের মানুষের কষ্ট দেখুন, তারপর আপনি আসবেন এখানে খেতে। কানাই বাবু, আপনি গ্রামের সবচেয়ে বড় মানুষ, আপনি বলুন, জমিদার রাজেন্দ্র সিং খালের টাকা খেয়ে এই বন্যা ডেকে এনেছে, তাকে কি ছেড়ে দেওয়া উচিত? আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, ফসল নষ্ট হয়েছে, বাচ্চারা না খেয়ে আছে, এসবের দায় কে নেবে? ফাল্গুনি মা, তুই ঠিকই বলেছিস। রাজেন্দ্র সিং এই গ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সরকার থেকে টাকা এসেছিল খাল খননের জন্য, সে টাকা সে নিজে খেয়েছে। আজ পুরো গ্রাম জলে ডুবে আছে তার দোষে। আমি বলি তাকে ধরে আনো, গায়ের মানুষের সামনে তার বিচার হোক। শুনেছ সবাই? কানাই বাবু বলেছেন চলো জমিদারকে ধরে আনি, সেই পুরনো নালার কাদা মেখে গ্রামে হাঁটাবো তাকে, যেন সবাই দেখে কে এই বন্যার জন্য দায়ী। ঠিকই বলেছিস মা, জমিদার হলেও আইনের ঊর্ধ্বে না। গায়ের মানুষের সাথে যা করেছে, গায়ের মানুষই তার বিচার করবে। কি ব্যাপার, তোমরা আমাকে এভাবে কাদা মাখিয়ে ধরে আনলে কেন? আমার দোষ কি? আমাকে তোমরা ছেড়ে দাও বলে দিলাম, শুধু আমার সাথে দ্বন্দ্ব লাগতে শোনা বলে দিলাম। জমিদার, তুমি মহাপাপী। তুমি নিজের নিয়ম ভঙ্গ করে সরকারি টাকা আত্মসাৎ করে গ্রামের মানুষকে বিপদের মধ্যে ফেলেছ। আর বিপদের মধ্যে ফেলার জন্য আজকে দেখো কি অবস্থা হয়েছে। তোমরা বলতে চাইছো আমার কারণে এসব হয়েছে, তার কি প্রমাণ আছে? তার প্রমাণ হলো আপনার সাগরের ধনু, সে সমস্ত কিছু গ্রামবাসীদের কাছে বলে দিয়েছে। এখন আপনার কোনো ক্ষমা নেই জমিদার বাবু। দয়া করো আমাকে ক্ষমা করে দাও, আর সুযোগ দাও, গ্রামের উন্নতি করো। আমি দেখিয়ে দেবো গ্রামের উন্নতি কিভাবে করতে দাও। উন্নতি করবার কোনো প্রয়োজন নেই, আপনি অনেক করেছেন আমাদের জন্য। এখন এই গ্রাম থেকে বেরিয়ে যান, তাহলেই আমাদের শান্তি। ঠিকই বলেছে জমিদার, তুমি গ্রাম থেকে বেরিয়ে যাও। মালতী, দেখ আমাদের বাড়ি দেখ, কিছুই তো রইলো না। যে উঠোন নিয়ে ঝগড়া করতাম সেই উঠোন এখন কাদায় ভর্তি। যে রান্নাঘরে তুই রাঁধতিস সেটা ভেঙে পড়েছে, সব শেষ হয়ে গেল রে মালতী। দিদি, আমাদের বাড়ি ভেঙে পড়েছে, আমরা আবার করব, কিন্তু এই বন্যায় আমরা যা শিক্ষা পেলাম সেটা কোনোদিন ভুলবো না। আমরা দুজনে মিলে গ্রামের অসহায় মানুষদেরকে খাইয়েছি, জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, এটা কি কম বড় কথা? আমরা দুজনে যেমন সেই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করেছি, এখন নিজের বাড়িটাও নিজেরা তৈরি করে নেব। মালতী, তোকে একটিবার জড়িয়ে ধরি। সতীন বলে ভেবেছিলাম তুই শত্রু, আজ বুঝলাম তুই আমার সবচেয়ে কাছের মানুষ। দেখো আম গাছটা কিন্তু দাঁড়িয়ে আছে, ঝড়েও পড়েনি, বন্যাতেও ভাঙেনি, ওটাই আমাদের মতো শক্ত। আমাদের স্বামীকে খুব তাড়াতাড়ি চিঠি লিখবো, বলবো তাড়াতাড়ি যেন ফিরে চলে আসে, আর একা থাকতে মন চায় না, ভয় করে। হ্যাঁ হ্যাঁ, লে তাড়াতাড়ি যেন ফিরে এসে আমাদের উদ্ধার করে,
অনেকদিন তো হলো, এখনো তো কোনো খোঁজ খবরও নেয় না। এবারে এলে আর যেতে দেব না। একে জমিদার বাবু নাকি? আপনার কি অবস্থা হয়েছে জমিদার বাবু? বাবা, আপনাকে দেখে তো ঠিকমতো চিনে যাচ্ছে না, আপনার তো খুব অসহায় অবস্থা। আমার বড় ভুল হয়ে গেছে তনু। তোর কথা যদি আমি শুনতাম তাহলে আমার এই অবস্থা কোনোদিন হতো না। আমি অনেক খারাপ অবস্থার মধ্যে আছি, আমাকে কেউ দেখতে পারে না রে তনু। এটা তো হবারই ছিল জমিদার বাবু। আপনি শুধু শুধু গ্রামের মানুষদের টাকা খেয়ে নিলেন, আর এখন আপনাকে খাওয়ানোর কেউ নেই। যদি সেই দিনের বন্যায় সমস্ত টাকাগুলো বের করে ত্রাণ সামগ্রী করে বের করে দিতেন না, তাহলে কি বলবো, গ্রামের লোক না আমাকে মাথায় করে রাখতো আপনাকে। হ্যাঁ, এখন দেখুন বহু আমার ভাগ্য মনে হয় এটাই লেখা ছিল রে। আমাকে মনে হয় এইভাবেই না খেয়ে মরতে হবে। তবে তুই একটা কথা আমার রাখবি। বলো, আমি চেষ্টা করবো, কথা দিতে পারছি না, কারণ আপনার সঙ্গে এতদিন দেখে আমিও তো অনেক খারাপ কাজ করেছি, তাই জন্য বলছি। ধনু, যদি কোনোদিন আমাকে এখানে মৃত অবস্থায় দেখিস তাহলে আমার দেহটাকে দাহ করবার ব্যবস্থা করে দিস। জানি না ওপরওয়ালা আমার ভাগ্যে কি মৃত্যু লিখে রেখেছে, তবে আমি চাই না আমার দেহটাকে মৃত্যুর পর চিল শকুনি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক। ও, এই কথা আপনি চিন্তা করবেন না। আবার শুনছি নাকি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হবে। যদি বন্যা আবার হয় তাহলে বন্যার জলে ভেসে চলে গেলে আপনার কথা আমি রাখতে পারবো না। তারপর দেখি কতটা কি করা যায়। সাবধানে থাকবেন, আমি চললাম। তুই চললি ধনু? আমাকে নিয়ে চল, আমি এখানে একা থাকতে পারছি না। আমি পাপের বোঝা আর বাড়াতে চাই না। হ্যাঁ, আপনি এখানেই থাকুন, আমি মাঝে মাঝে না হয় খাবার দাবার এসে আপনাকে দিয়ে যাব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।